তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের নতুন বিজ্ঞান বইয়ের ১০৭ পৃষ্ঠায় চলো পারি কিনা দেখি এই শিরোনামের এই আলোচনাতে সাদর আমন্ত্রণ। আসো, এখানে অষ্টম অধ্যায়ের যা যা পড়েছি তার ভিত্তিতে এখন আমরা এসব প্রশ্নগুলোর সমাধান করব। আমরা এই অধ্যায়ের শুরুতেই পড়েছিলাম মাটির উপাদান নিয়ে। এখানে এই যে বোতলে লক্ষ্য করো, এই বোতলের যে ছবিটা রয়েছে এখানে মাটির মিশ্রণ রয়েছে, অর্থাৎ মাটির সাথে পানি মিশ্রণ করে এখানে রাখা হয়েছে এবং এতে তিনটি স্তর দেখা যাচ্ছে, ক, খ এবং গ। এখানে যা বলা হয়েছে, উপরের ছবিতে প্লাস্টিকের বোতলের ভেতরে থাকা মাটির মিশ্রণে বিভিন্ন ধরনের জিনিস দেখা যাচ্ছে, যেগুলো ক, খ ও গ দ্বারা চিহ্নিত করা হয়েছে। এই চিহ্নিত অংশগুলোর নাম লিখো। তাহলে এই চিহ্নিত অংশে যা যা রয়েছে আমরা সেই নামগুলো লিখব। প্রথমে লক্ষ্য করো যে এখানে পানির সাথে মিশিয়ে মাটি রাখা হয়েছে। মাটির মধ্যে বিভিন্ন উপাদানগুলো সম্পর্কে আমরা জেনেছি যে এই উপাদানগুলোর মধ্যে কিছু উপাদান আছে ভারী, আবার কিছু উপাদান কম ভারী এবং কিছু উপাদান একেবারেই ভারী নয়। এরকম উপাদানও আছে মাটিতে যখন পানিতে মেশানো হয়। তাহলে একবারে ভারী, সবচেয়ে ভারী যে উপাদানগুলো সেগুলো নিচে স্তরে জমা হয়েছে। এই স্তরে রয়েছে নুড়ি পাথর, অর্থাৎ এখানে এই গ তে রয়েছে নুড়ি পাথর এবং খ তে রয়েছে তার চেয়ে কম ভারী যে উপাদানগুলো আমরা জানি সেটা হলো বালি। তাহলে এই খ তে রয়েছে বালি, এটাও আমরা এই পাঠের এই অধ্যায়ের শুরুতেই আমরা পড়েছি। তাহলে খ তে হলো বালি আর ক তে হলো নুড়ি, এই গ তে হলো নুড়ি পাথর। নিচের দিকে লক্ষ্য করো যে নিচের দিকে জমেছে গ, এতে আছে নুড়ি পাথর। এখানে গ তে লিখবো নুড়ি পাথর। তারপরে খ, খ তে রয়েছে তার চেয়ে কম ভারী, তা হলো বালি। এখানে খ তে আছে বালি এবং ক তে রয়েছে পানি ও হিউমাস। হিউমাস বলতে জীব এর মৃতদেহ, অর্থাৎ উদ্ভিদ ও প্রাণীর মৃতদেহ পচে হিউমাস তৈরি হয়েছে এবং তাই আছে এই উপরের ক স্থানে, ক স্তরে। তাহলে এখানে লিখব হিউমাস ও পানি, তারপরে খ তে লিখব বালি এবং গ তে লিখব আমরা নুড়ি পাথর। তাহলে আসো আমরা এই তিনটি অংশ এটার মধ্যে লিখে ফেলি। কতে হলো হিউমাস ও পানি, খতে রয়েছে বালি আর গতে রয়েছে নুড়ি পাথর। আমরা তারপরে আসি, এখানে দুইয়ে কি বলা হয়েছে, মিশ্রণের ক চিহ্নিত অংশটি যা যা দিয়ে গঠিত তা হলো। মিশ্রণের ক চিহ্নিত অংশটি আমরা ওখানে দেখেছি যে নুড়ি পাথর, ক চিহ্নিত স্থানে আমরা দেখেছি পানি, আর রয়েছে জীবজন্তু এবং উদ্ভিদের মৃতদেহের গলিত বা পচা অংশ, যাকে বলে হিউমাস। তাহলে আমরা এখানে লিখব পানি ও হিউমাস। আমরা তারপরে দেখি নিচের ছকে দেওয়া বৈশিষ্ট্য অনুযায়ী বিভিন্ন ধরনের মাটির নাম লিখি। এখানে দেখো প্রথমে বলা হয়েছে হালকা ধূসর থেকে
হালকা বাদামি বর্ণের দানাদার প্রকৃতির আকার বড় আকারের কণা। বড় আকারের কণা যদি থাকে সেটাকে আমরা বলতে পারি বেলে মাটি, কারণ বেলে মাটির আকার সবচাইতে, কণাগুলোর আকার সবচাইতে বড় হয়। তাহলে আসো আমরা এগুলো পূরণ করি। এখানে লিখব মাটির ধরনের নাম হলো বেলে মাটি। তারপরেরটা লক্ষ্য করো, গাঢ় ছাই বর্ণের নরম ও শুকনা প্রকৃতির বিভিন্ন আকারের কণা বিশিষ্ট। বিভিন্ন আকারের কণা বিশিষ্ট মাটি হলো দোআঁশ মাটি। দোআঁশ মাটি। এরপরে আছে লালচে বর্ণের সাধারণত ভেজা এবং আঠালো ছোট আকারের কণা বিশিষ্ট, এটা হলো বেলে আহ, এটা হলো এঁটেল মাটি। এঁটেল মাটি। তাহলে আমরা 3 ধরনের মাটি এখানে পেয়ে গেলাম। এখানে লক্ষ্য করো, নিচের বক্সে কিছু শস্যের নাম দেওয়া আছে। কোন মাটিতে কোন ফসল ভালো জন্মে তা চিন্তা করি এবং বক্সে প্রদত্ত শস্যগুলো মাটি অনুসারে ছকে সাজাই। তাহলে আসো আমরা এই অংশটার কাজ করে ফেলি ছক এঁকে। এখানে লক্ষ্য করো যে তরমুজ, এটা আমরা জানি বেলে মাটিতে জন্মে। তাহলে আমরা এখানে তরমুজ লিখে ফেলি। তরমুজ। এঁটেল মাটিতে কাঁঠাল ভালো জন্মে। আমরা আরেকটা জিনিস দেখেছি কাঁঠালের সাথে, সেটা হলো শিম। এই দুটাই এঁটেল মাটিতে ভালো জন্মে। আমরা এবারে দেখব ধান, পাট, এই দুটি কিন্তু এই দোআঁশ মাটিতে ভালো জন্মে। ধান, পাট। আমরা এখন একটু চিন্তা করব যে বাকি রইল আম এবং শসা, এ দুটো কোন মাটিতে ভালো জন্মে। আসো আমরা একটু বইয়ের দিকে তাকাই। আমরা কোন মাটিতে কোন ফসল ভালো জন্মে এটা পেয়েছি। এই যে এখানে লক্ষ্য করো, ধান, গম, ভুট্টা, যব, পাট, আখ ইত্যাদি জন্মে দোআঁশ মাটিতে। তারপর এখানে লক্ষ্য করো যে বেলে মাটিতে যা যা ভালো জন্মে এখানে ছবিতে দেওয়া আছে। তরমুজ, চীনাবাদাম, ফুটি, ক্ষীরা, শসা। তাহলে এখানে কিন্তু শসা রয়েছে। তাহলে শসাটা আমরা কোন মাটিতে পেলাম? বেলে মাটিতে। তাহলে আমরা এই বেলে মাটিতে শসাটাও লিখব। তাহলে আর বাকি রইল শুধু আম। এই আম গাছটাও ভালো জন্মে দোআঁশ মাটিতে। তাহলে আমরা এটা ছকটা পূরণ করে ফেললাম। বক্সে দেওয়া শব্দগুলো ব্যবহার করে আমাদের জীবনে মাটির গুরুত্ব সম্পর্কে 3টি বাক্য লিখি। তাহলে আমরা এখানে 3টি বাক্য লিখব এই যে শব্দগুলো দেওয়া আছে এই শব্দগুলো ব্যবহার করে। তাহলে চলো আমরা এটা পূরণ করি। আমাদের জীবনে মাটির গুরুত্ব লিখতে আমরা 3টি বাক্য লিখব। ক নম্বরে আমরা লিখতে পারি
যে শস্য উৎপাদন, ইট তৈরি, খেলনা ও পুতুল তৈরি করতে মাটির প্রয়োজন। তারপরে মৃতদেহ মাটি চাপা দিতেও মাটির প্রয়োজন। মৃতদেহ ঢেকে রাখতে বা মাটি চাপা দিতে মাটির প্রয়োজন। দূষণমুক্ত পরিবেশ গঠনে মাটির প্রয়োজন। মাটিতে অনেক উদ্ভিদ জন্মে এবং তাতে ফুল ফোটে, যা পরিবেশকে দূষণ মুক্ত রাখে। তাই দূষণ মুক্ত পরিবেশ গঠন করতে মাটির প্রয়োজন। আমরা ৫ নম্বর প্রশ্নেরও সমাধান করে ফেললাম। তারপর দেখি, আর এর মধ্য দিয়ে আমরা এ পাঠের শেষ প্রান্তে এসে পড়েছি। এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং, and keep watching for the next video. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।